আপনারা কি শনাক্ত করতে পারছেন দেশে থেকে সাংবাদিকরা এরা আসলে কারা? এরা আসলে কারা? আইএসের পতাকা উঠছে, কালো পতাকা, হিজবুত তাহরীর পতাকা উঠছে, ছাত্র জনতা বলা হচ্ছে এদিকে, ছাত্র জনতা। হ্যাঁ, জনতা তো অবশ্যই হতে পারে, জনতার একাংশ নিশ্চয়ই, তাই না? তো এটা তো পার্টিকুলার একটি মতাদর্শপন্থী মানুষজন। আমরা সবাই গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম এবং আমাদের মতন সো-কল্ড কিছু সাংবাদিক, পলিটিশিয়ান, সরকারে যারা রয়েছে, তারা সবাই ছাত্র জনতা হিসেবে উল্লেখ করছে। আমি জনতা যদি বলি, গণ অভ্যুত্থানে 5ই আগস্ট গণ অভ্যুত্থান, অনেকে বলে বিপ্লব বলে, এটা তাদের বিষয়। আমি মানে এর সঙ্গে এক দণ্ড আমি একমত নই যে বিপ্লব ছিল। যাই হোক, আমি বিশ্বাস করছি সেখানে ছাত্র জনতা ছিল, সেখানে বিশাল অংশের মানুষের গণজমায়েত ছিল, সেটা ছাত্র জনতা হতে পারে। এর পিছনে কি ষড়যন্ত্র কিংবা ষড়যন্ত্র ছিল না, সেটা অন্য বিতর্ক। বাট আমি নিজে দেখেছি সেটা সেটা ছাত্র জনতা বলা যেতে পারে সেদিকে। কিন্তু এখানে ছাত্র জনতা, এখানে আমি প্রথমে বলেছি বিশেষ একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী লোকজন ছিল। আমি ওভারঅল এদিকে ছাত্র জনতা বলতে চাই না। এবং আমি প্রথমেই বলেছি এখানে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, আমাদের মুক্তিযুদ্ধকে মুছে দিতে চায়, আমি মনে করি তারাই। জি, মঞ্জুর আলম পান্না, আমরা যেটা দেখলাম একজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, আসলে দুজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের একটা আহ্বান, তারা একটা ডাক দিলেন যে 32 নম্বর গুড়িয়ে দিতে হবে, বুলডোজার দিয়ে, না পেলে হাতুড়ি শাবল যা পাওয়া যায় তা দিয়ে গুড়িয়ে দিতে হবে। আমরা দেখলাম গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি বললেন, তিনি ফেসবুকে লিখলেন যে আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এবং আমরা দেখলাম 32 নম্বরে সেই হামলার ঘটনাটা। কোথা থেকে আসলে এই নির্দেশনা বা সিদ্ধান্তটা আসছে? ইনকিলাব মঞ্চকেও আমরা দেখেছি অনলাইনে এরকম লেখালেখি করতে, যে হামলা হতে যাচ্ছে। কোথায় আসলে উৎসটা কোথা থেকে আসছে সেটা কি বুঝতে পারছেন? দেখুন, উৎসটা আসলে কোথেকে আসছে এটি তো ডেফিনেট করে বলা যাবে না। তবে গভর্নমেন্টে যারা রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে, তাদের সঙ্গে বাইরের একটি গণসংযোগ তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। রাজনৈতিক দল গঠন হবে, তারা কি রাজনৈতিক মতাদর্শ নিয়ে আসবে, কি উপস্থাপন করবে, সেটা পরে কথা, কিন্তু একটা সংযুক্ত রয়েছে। এখন প্রধান উপদেষ্টা যে কথাটি বললেন, বিবৃতি দিলেন কয়েক দফায়, সেই বিবৃতিতে কি বলা হয়েছে? তিনি অনুরোধ জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের বা আইন নিজে হাতে তুলে নিতে তিনি বারণ করছেন। কোন পর্যায়ে এসে বললেন? 2 দিন পরে এসে। তো তিনি কিন্তু বলেননি কোথাও যে এটি একটি ঐতিহাসিক স্থাপনা। তিনি বলেছেন কারোর বাড়ি ঘরে হামলা করবেন না, আন্তর্জাতিক বিশ্বকে আমাদেরকে দেখাতে হবে যে আমরা একটি শান্তিপ্রিয় অবস্থানে আছি। তো মুখে বললে তো শুধু হবে না, যখন এই ঘটনাগুলো ঘটতে থাকলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল? মাঠে তো সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে। আমি সেনাবাহিনীর কথা ধরে নিলাম যে তাদেরকে গভর্নমেন্ট থেকে কোনো অনুমতি দেওয়া হচ্ছে না বা হয়নি প্রতিরোধের জন্য, হয়তো তারা সেটি করেনি, আমি সেটা বাদ দিলাম। র্যাব, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কোথায় ছিল? আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে সেনাবাহিনীকে কি প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা করে অনুমতি দিতে হয়? কারণ সেনাবাহিনীর উপর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, 3 বাহিনীর উপরই আছে, সেটা আমরা বেশ আগে থেকেই জানি। এখন প্রতিটা ঘটনার জন্য কি আলাদা আলাদা করে অনুমতি দিতে হয়? আমার তো মনে হয় না, যেহেতু তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তারা এটা করতেই পারে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তারা এত বড় একটা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়াতে চায়নি, যেহেতু খুব স্বাভাবিক, এটি তো ওপেন সিক্রেট, এটা আমরা সবাই জানি, একটা সেন্সিটিভ বাহিনী, তাই না? তারা হয়তো বিতর্কে জড়াতে চায়নি, তাদের উপরে যতই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক না কেন, তারা এর ভিতরে ইনভলভ হতে চায়নি। আমি এই জন্য এই জায়গা থেকে এটিকে আলাদা রাখতে চাই। কিন্তু যেটি নিয়মিত বাহিনী, যেটি পুলিশ কিংবা র্যাব, সেই বাহিনীগুলো কোথায়? এবং পুলিশের ডিএমপি কমিশনার ওই দিন রাতেই সম্ভবত বাংলা ট্রিবিউন অথবা সমকালে অনলাইনে নজরুল ইসলাম, তিনি যখন বলছিলেন যে আমরা জানি না যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিল,
সকাল থেকে ওপেন ডিক্লারেশন এলো, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো, দেশের প্রতিটি মানুষ জানে, শুধু দেশের প্রতিটি মানুষ নয়, আপনারা যারা বিদেশে অবস্থান করছেন আপনারাও জানেন যে এমন কিছু ঘটতে যাচ্ছে। তো এমন কিছু ঘটতে যাচ্ছে এই ইনফরমেশন টেকনোলজির যুগে, পুলিশ জানবে না তো এটা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, পুলিশ জানলো না, যখন ঘটছিল তারপরে পুলিশ কোথায় ছিল? আচ্ছা সেটা আমি বাদ দিলাম, পরের দিন যখন ঘটলো সারা দেশের বিভিন্ন স্থানে, তখন পুলিশ কোথায় ছিল? তো এগুলো তো অবশ্যই নানান ধরনের কোশ্চেন। ডিএমপি কমিশনের আরেকটা বক্তব্য কিন্তু পাওয়া যাচ্ছে, তিনি বলছেন যে 32 নম্বরে হামলা ঠেকাতে পুলিশ চেষ্টা করেছে, তিনি নিজে সেখানে ছিলেন, যদিও গণমাধ্যমে কোথাও কিন্তু তাকে আমরা দেখিনি ডিএমপি কমিশনারকে। তিনি বলছেন তিনি নিজে সেখানে ছিলেন। আমরা ফায়ার সার্ভিসকেও দেখলাম না, এমন অগ্নিকাণ্ড হলো ফায়ার সার্ভিসও তো সেখানে গেল না। মানে সবগুলো বাহিনী কি সিদ্ধান্ত নিয়ে এটা করলো যে আমরা কেউই যাব না, নাকি মানে এটা একটা কোইন্সিডেন্স যে কেউই গেল না? এবং সেনাবাহিনী তারা কিন্তু গেল, তাদেরকে এক দলকে দেখা গেল এবং তারা ভুয়া ভুয়া স্লোগান শুনে তারা সেখান থেকে চলে গেলেন। এখানেও আরেকটা প্রশ্ন আমার মনে আসে যে আমাদের সেনাবাহিনী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষী মানে মিশনে যায় এবং খুব সুনামের সাথে তারা কাজ করেন, যেখানে নিজের দেশে এরকম ভুয়া ভুয়া স্লোগান শুনে চলে যেতে হচ্ছে বা এই প্রচেষ্টাগুলো নিতে পারছেন না। কেমন আসলে সক্ষমতার জায়গায় কি একটা প্রশ্নবোধক চিহ্ন আসে কিনা? আসে কিনা সেটাও একটা প্রশ্ন, বরঞ্চ প্রশ্নবোধক চিহ্ন অনেক বড় মানে বড় সড় আকারে আমাদের সামনে আসে কিনা আমাদের প্রশ্নের আমি উদাহরণ নেব না। আমি স্ট্রেট অ্যান্সার, অবশ্যই বড় প্রশ্ন। কি হচ্ছে, কাদের ইন্ধন হচ্ছে, কারা করছে? উস্কানি কেউ কেউ দিচ্ছে, সে তো ওপেন সিক্রেট, সবার সামনে স্পষ্ট কারা উস্কানি দিচ্ছে। কিন্তু আর যাদের কথা বললেন, রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে তো অবশ্যই বড় ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। কিন্তু কেন এরা আসলে এরকম নিষ্ক্রিয় ভূমিকা থাকলো, যাদের উপরে আমাদের ভরসার জায়গা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, কেন নিষ্ক্রিয় ভূমিকায়? সে প্রশ্ন তো আপনার মতো আমারও, সারা বিশ্বের যারা এই বিষয়গুলো সম্বন্ধে জেনেছেন তাদের সবার প্রশ্ন। এখন প্রশ্নের উত্তরটা তো আমাদের প্রধান উপদেষ্টার যে বিবৃতি তার মধ্যে থেকে পাওয়া যাচ্ছে, তাই না? সেখানে কোথাও কোনো ঐতিহাসিক স্থাপনার কথা বলা নেই, সেখানে বঙ্গবন্ধুর কথা, আমি বঙ্গবন্ধু শব্দটা বাদ দিলাম। ঐতিহাসিক স্থাপনাও যদি বাদ দেন, একজন সাধারণ একটা বাড়ি বা দেশ জুড়ে বিভিন্ন বাড়ি, ব্যক্তির বাড়ি, সেগুলো যখন ভাঙচুর করা হচ্ছে, আসলে 32 নম্বরটা এখন রাষ্ট্রীয় সম্পদ বটে, সেটিও যদি না হয় ভাঙচুর করা হচ্ছে এরকম একটা মানে বিক্ষুব্ধ জনতা নিয়ে, সেটাও তো একটা অপরাধী। নিঃসন্দেহে, শুধু অপরাধ কেন, এটা তো তাণ্ডব, একটা নৈরাজ্য। অপরাধের তো মাত্রা আছে, এটা তো রীতিমতো একটা নৈরাজ্য। কিন্তু সেখানে আসলে এই প্রশ্নগুলো নিশ্চয়ই যদি প্রধান উপদেষ্টা বা প্রেস উইংয়ের কেউ থাকতেন আমাদের সাথে, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নগুলো করতে পারতাম যে তারা আসলে এই বিষয়ে কী বলতে চান। ডিএমপি কমিশনের কথা বলছিলাম, আমরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনিও কিন্তু মানে সেনাবাহিনী এবং পুলিশের কথার প্রসঙ্গে বলছেন, যে তাকেও একটু উদ্ধৃত করি, সরকারের পদক্ষেপের ব্যাপারে তিনি বলছেন সেনাবাহিনী উপস্থিত হয়েছিল এবং তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে যাতে বাড়াবাড়ি না হয়। যখন শুরু হয়ে গেছে তখন সম্পূর্ণ থামাতে পারে নাই, তবে এটি যাতে ছড়িয়ে না পড়ে আর যাতে ক্ষতি না হয় সেটি তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। কেমন মানে এটা শুনে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আবার হবে, আবার যদি থামানো হবে, আবার বলবে যে আমরা চেষ্টা করেছি, চেষ্টার কারণেই থেমে গেছে, আবার উস্কানি আসবে, আবার এরকম মন্তব্য আসবে, চলতেই থাকবে, যা ধরার আমরা ধরে নিতে পারি। জি, আমার এটাও প্রশ্ন, মানে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে এবং বহির্বিশ্বে কিভাবে বার্তা যাচ্ছে, আমি এটা একটু পরে আসি। কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পক্ষে, জি জনাব পান্না, আমি একটু এটা প্রশ্ন করতে চাই যে গণঅভ্যুত্থানের পক্ষে যারা উপদেষ্টা পরিষদে আছেন, ছাত্র জনতা যারা, মানে ছাত্র উপদেষ্টা যারা আছেন বা যারা একদম খুব পরিচিত জনপ্রিয় সমন্বয়ক, যারা সব সময় সব কাজে চলে যান, তাদের যে মন্তব্যগুলো, যেমন হাসনাতকে আমরা বলতেই মানে দেখলামই, তিনি ফেসবুকে তো ঘোষণাই দিলেন যে তীর্থভূমি, ফ্যাসিবাদের তীর্থভূমি আজ মুক্ত হবে, আজ রাতে। তারপর আসিফ মাহমুদ যখন এই বিষয়গুলো চলছে ভাঙচুর, তিনি লিখছেন উৎসব হোক। সার্জিস আলম লিখছেন, তিনি 11টার দিকে লিখছেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। অন্যদিকে মাহফুজ আলম লিখছেন গড়ার তাকত আছে আমাদের, এই শিরোনামে তিনি লিখছেন, এবং তিনি লিখছেন ভাঙার প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহন করে না। সমন্বয়ক উমামা ফাতেমা বলছেন উপদেষ্টা পরিষদের আত্মার মাগফিরাত কামনা করি। কি মনে হয়, তারাও কি আসলে একমত এই যে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সেখানে? স্পষ্ট, আপনি আবু জাহেলের বাড়ির সঙ্গে তুলনা করছেন, আবার মাহফুজ আলম যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন সবসময় আমাদের প্রধান উপদেষ্টা, তিনি বলছেন যে ভাঙচুর কোনো ভালো ইঙ্গিত বহন করে না। এই কথাটা তো উনি ওই দিন সন্ধ্যাতে বা কিংবা ওই দিন সকালে বলতে পারতেন, উনি কি বলেছেন? বলেননি।
একটা কথা আছে না যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। আমরা কি এখন সেই প্রবাদ থেকেই আমরা সামনে নিয়ে এসে আলোচনা করব, নাকি তাদের প্রতি কোনো প্রকার বিশ্বাস কিংবা আস্থা স্থাপন করে কথা বলবো? বিশ্বাস কিংবা আস্থা স্থাপনের ন্যূনতম কোনো সুযোগ কি আছে? নেই তো। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যারা উস্কানি দিয়েছেন, সরাসরি যারা উস্কানি দিয়েছেন, তারাও তো বলছেন এবার থামুন। মানে এই কথাগুলো বলে দেশের মানুষকে কি বোঝানো? না, আমরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চাই না, এই যে আমরা থামতে বলছি, বিষয়টি এরকম। সেখানে আবার বলছে কোথায় থামতে হবে জানতে হবে। এগুলো নিয়ে আলোচনা করার কিছু আছে, মানুষ যা বোঝার বুঝতে পারছে। আবার টুঙ্গিপাড়ার এবং দিকেও যাবার আহ্বান জানানো হচ্ছে। আবার আপনি যেটা বলছেন এবার থামুন, সেই আহ্বানও আছে সাথে সাথে। সেখানেও কি ঝুঁকি আছে বলে মনে হয়? নিঃসন্দেহে এটা তো মনে করার কোনো কারণ নেই। আপনি প্রশ্ন করছেন, খুবই স্বাভাবিক। আপনার সাংবাদিকতার নীতিমালা মেনে উপস্থাপনার সব ধরনের আহ কি বলে এটাকে, সব ধরনের ভদ্রতা মেনে আপনি প্রশ্ন করছেন, কিন্তু এগুলো তো বলার অপেক্ষা রাখে না। ঝুঁকির মধ্যে আছে টুঙ্গিপাড়া। শুধু টুঙ্গিপাড়া কেন, যারা কথা বলছি আমরা, আপনি, আমি, আমরা কেউ কি ঝুঁকির বাইরে আছে? আপনি কি ব্যক্তিগতভাবে কোনো ঝুঁকির মধ্যে আছেন? আছি, অবশ্যই ঝুঁকির মধ্যে আছি। নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে। জি। এখন আহ কি করবেন? আমি আমার কণ্ঠ থামিয়ে দেব? আমি কথা বলা বন্ধ করে দেবো? আচ্ছা দিলাম। সবার, আমি তো আর বীর পুরুষ না, ধরে দিলাম আমি বীর পুরুষ না। কতজনের কণ্ঠ রোধ করবেন? 2024-এর 5 আগস্টের গণ অভ্যুত্থানের আগে এমনটা তো হাসিনা রেজিমও করেছিল, কথা তো বলেছিল অনেকে। তো বন্ধ করা কি গেছে?